চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি স্বপ্নদলের প্রতিষ্ঠাতা জাহিদ রিপনের কাছে। আবারও আপনার কাছে ফিরে এলাম। যেমনটা শুরুতেই বলেছি যে আগামীকাল ৫ জুন শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হতে যাচ্ছে স্বপ্নদলের প্রযোজনা ম্যাকবেথের প্রদর্শনী। তো এই প্রদর্শনী সম্পর্কে যদি একটু বলতেন। ম্যাকবেথ স্বপ্নদলের সাম্প্রতিক প্রযোজনা। আমরা স্বপ্নদল থেকে 18টি প্রযোজনা করেছি এবং এটি হচ্ছে 18তম প্রযোজনা। আচ্ছা, এটি আমরা এ পর্যন্ত 13টি প্রদর্শনী করে ফেলেছি। ম্যাকবেথ হচ্ছে শেক্সপিয়ারের খুব বিখ্যাত নাটক, আপনি জানেন, এবং পৃথিবীর মধ্যে বিখ্যাত নাটকগুলোর একটি। এবং শেক্সপিয়ার যে 4টি নাটক তার প্রধান নাটক হিসেবে ধরা হয়, একটি হচ্ছে ম্যাকবেথ, একটি হ্যামলেট, একটি কিং লিয়ার এবং একটি ওথেলো। এর মধ্যে ম্যাকবেথকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা সারা দেশে হয়েছে, মঞ্চে, টেলিভিশনে, চলচ্চিত্রে। তো আমরা ম্যাকবেথকে বেছে নিয়েছি আরেকটা পরীক্ষার জন্য। আর তার আগে একটু ম্যাকবেথের কাহিনীটা বলে নেই। কাহিনীটা হচ্ছে এরকম যে সেনাপতি অত্যন্ত সফল এবং অত্যন্ত বীর, সবাই তাকে ভালোবাসে, রাজাও ভালোবাসে, কিন্তু তার মধ্যে নেতিবাচক প্রবণতা তৈরি হলো, অর্থাৎ স্বার্থপরতা, ক্ষমতা লিপ্সা, অতি উচ্চাকাঙ্ক্ষা তৈরি হলো এবং রাজাকে সে হত্যা করলো এবং ক্ষমতা দখল করলো। এবং যেটা হয় যে এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করলে তারপর পরবর্তীতে তাকে আরও অনেক জেনারেলকে হত্যা করতে হলো, আরও অনেক লোককে হত্যা করতে হলো, কিন্তু শেষ পর্যন্ত তারই আবার একই পরিণতিও হলো। তাহলে এই যে কাহিনীটা, এই কাহিনীটা আপনি একটু খেয়াল করলে বুঝবেন যে এটি কিন্তু সারা বিশ্বেরই কাহিনী। আমাদের উপমহাদেশের কথা যদি ধরি তাহলে সিরাজউদ্দৌলার কাহিনী এই একই কাহিনী, অথবা 1975 যে নৃশংস হত্যাকাণ্ড জাতির জনকের, সেটা কিন্তু একই কাহিনী, ক্ষমতার লোভ, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি। তো আমরা এই নাটকটা বেছে নিয়েছি যে ম্যাকবেথের কাহিনীটাই করব, কিন্তু সেটি যেন আবার একটা সারা বিশ্বে নিরপেক্ষ হয়, সব দেশের যেন মনে করে যে এটি আমাদের দেশের কাহিনী। সেই জায়গা থেকে আমরা উপস্থাপন করেছি এটি। ম্যাকবেথ প্রযোজনাটা আসলে আপনারা এই পর্যন্ত বলছিলেন যে 18তম, কিন্তু এই পর্যন্ত আসলে কয়টি প্রদর্শনী হয়েছে এবং কোথায় কোথায় হয়েছে? ম্যাকবেথ 18তম, সেটি হচ্ছে আমাদের দলের প্রোডাকশন হিসেবে। আর ম্যাকবেথের এই পর্যন্ত আমরা 13টি মঞ্চায়ন করেছি। আগামীকাল অর্থাৎ 5ই জুন আমরা 14তম মঞ্চায়ন করতে যাচ্ছি। এর মধ্যে অধিকাংশ প্রদর্শনী ঢাকাতে হয়েছে। একটি প্রদর্শনী বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের আয়োজনে আমরা নারায়ণগঞ্জে করেছি। এটি হলো বিশ্ববিখ্যাত মূকাভিনেতা মার্সেল প্রয়াণ দিবসে। আর আরেকটি প্রদর্শনী আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বিশ্ব মূকাভিনয় দিবস, অর্থাৎ এবছরের 22শে মার্চ। সেদিন আমরা শিল্পকলা একাডেমির আমন্ত্রণে এটির প্রদর্শনী করেছি জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাথে আমাদের কথা হচ্ছে, আমরা এই নাটকটি নিয়ে সেখানে যাব। বাংলাদেশের বাইরেও অনেকগুলো জায়গায় আমাদের সাথে যোগাযোগ হয়েছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে এটি বাংলাদেশের বাইরেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বাহ, চমৎকার। এই যে মুকনাট্য এবং মুকাভিনয়ের রীতি, এই দুটি সম্পর্কে যদি একটু আমাদের বুঝিয়ে বলতেন। এই দুটি সম্পর্কে একটু বিশেষ করে বলাই দরকার, কারণ আমরা ম্যাকবেথকে উপস্থাপন করেছি এমনভাবে যে তার মধ্যে প্রায় আসলে কোনো কথা নেই। কথা থাকলে সেটি ম্যাকবেথের কাহিনী হয়ে যাচ্ছে, কিন্তু আমি শুরুতে আপনাকে ইঙ্গিত দিয়েছি যে এটি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটের সাথে মেলাতে চাচ্ছি। তো যখন কথা নেই, এই আঙ্গিকটাকে বলা হয় মুকনাট্য, অর্থাৎ মূকাভিনয়কে ব্যবহার করে যখন একটা পূর্ণাঙ্গ নাট্য প্রযোজনা মঞ্চায়িত হয়। যেমন এই প্রোডাকশনটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা একটু বেশি, 1 ঘন্টা 2-3 মিনিট। তো এটি সম্পূর্ণ একটা কাহিনী মূকাভিনয় আঙ্গিক, অর্থাৎ কথা না বলে উপস্থাপিত হচ্ছে। এই ফর্মটাকে বলা হয় হচ্ছে মুকনাট্য বা ইংরেজিতে মাইমো ড্রামা। আর আমরা এর মধ্যে একটা গবেষণা চালিয়েছি। গবেষণাটা হচ্ছে যে আমাদের এখানে হাজার বছর ধরে আঙ্গিক অভিনয়ের একটা ধারা ছিল। ভরতনাট্যশাস্ত্র বলেন, নন্দিকেশ্বর অভিনয় দর্পণ বলেন, অথবা আমাদের সঙ্গের কথা বলেন, ঐতিহ্যবাহী অন্য রীতির কথা বলেন, সেখানে আঙ্গিক অভিনয়ের ধারা ছিল এবং এইভাবে আমাদের একটা নিজস্ব মূকাভিনয় আঙ্গিক তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দীর্ঘকাল ছিলাম উপনিবেশের অধীনে এবং আরও অনেক সাংস্কৃতিক অনেক ক্ষেত্রের মতোই এই ক্ষেত্রেও আমাদের একটা চূড়ান্ত বিকাশ হয়নি আমি বলবো। তো আমরা এই উপনিবেশ উত্তরকালে যারা আমরা থিয়েটার থেকে প্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখা করেছি, আমি সচেতনভাবে চেষ্টা করেছি, আমার দল সচেতনভাবে চেষ্টা করেছি যে আমাদের ঐতিহ্যের উপকরণগুলোকে ব্যবহার করে একটা নিজস্ব মূকাভিনয় আঙ্গিক তৈরি হতে পারে কিনা। তো ম্যাকবেথের মধ্যে আমরা সেই চেষ্টাটাই করছি এবং এটির আমরা নাম দিয়েছি বা বলছি বাংলা মূকাভিনয় রীতি। আমরা আরও জানি যে সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব দিল্লির স্কুল অফ ড্রামার আমন্ত্রণে আপনার নির্দেশনায় চিত্রাঙ্গদা 2টা পরিবেশনা আপনারা ওখানে করেছেন। তো সেই প্রসঙ্গে যদি একটু আমাদের বলতেন। এটি আমাদের জন্য একটু তো ভালো লাগার স্মৃতি, বলতেও আমার খুব ভালো লাগছে। এটি হলো ভারতের রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় ন্যাশনাল স্কুল অফ ড্রামা, নয়াদিল্লিতে। এটি 1960-এর দিকে তৈরি হয়, অনেক বছর আগে। এরা একটা উৎসব করে, নাম হলো ভারত রঙ্গ মহোৎসব। এই উৎসবটা ভারত সরকারের পৃষ্ঠপোষকতা এতখানি যেটি পৃথিবীর উল্লেখযোগ্য 5টি উৎসবের একটি। এবছর ওরা সারা বিশ্ব থেকে প্রায় 80টি নাটকের মধ্যে 8টা নাটক বাছাই করেছে বিদেশি, ভারতের বাইরের। আর ভারতের নাটক বাছাই করেছে প্রায় 750 নাটকের মধ্যে 72টা নাটক বাছাই করেছে। এই 80টি নাটক নিয়ে একটা উৎসব করেছে 21 দিন ব্যাপী এবং ভারতের 16টা উল্লেখযোগ্য শহরে। সেখানে আমাদের দল নির্বাচিত হয়েছিল আমার নির্দেশনায়, আমার দলের চিত্রাঙ্গদা।
এবং সেটি আমরা দুটি জায়গায় প্রদর্শনী করেছি ওদের আমন্ত্রণে। একটি হচ্ছে ভুবনেশ্বরে, ওড়িশা, আরেকটি প্রদর্শনী করেছি নয়াদিল্লিতে। তো ভুবনেশ্বর প্রদর্শনী বলতেই আমার এই মুহূর্তে ভালো লাগছে ভাবতে, সেটি হলো যে আমরা যেখানে প্রদর্শনী করেছি, ভুবনেশ্বর হচ্ছে ওড়িশার রাজধানী, রবীন্দ্র মণ্ডপ মিলনায়তনের নাম। তার থেকে কিছুটা দূরে পান্ডুয়া নামে একটা গ্রাম, যেখানে বসে রবীন্দ্রনাথ এই চিত্রাঙ্গদাটি লিখেছেন। তো সেটি একটা অন্যরকম ভালো লাগার বিষয়। আমি ওই শেষে যে মিট দ্য ডিরেক্টর অনুষ্ঠান হয় দর্শকদের সাথে, আমি তাদের প্রশ্ন উত্তরে বললাম যে রবীন্দ্রনাথ যখন লেখেন 1892-তে, তখনই নির্ধারিত হয়ে গেছে বাংলাদেশের একটি দল, স্বপ্নদল, এই নাটকটি করবে অনেক বছর পরে, এবং জাহিদ রিপু নির্দেশনা দেবে, এবং তারা এসে এই সূতিকাগারে, অর্থাৎ নাটকটা যেখানে তৈরি হয়েছে সেখানে এসে নাটকটা প্রদর্শনী করবে। এটি আসলে মানে মহাকালের কাছে আমার একটা ভালো লাগার বিষয়। এটা একটা কাকতালীয় ব্যাপার হলেও সেটা খুবই ভালো লাগে। ন্যাশনাল স্কুল ব্রাহ্মণ ইচ্ছা করে এই প্রদর্শনীটা ওখানে ফেলেছে। আর ওড়িশার লোকজন হচ্ছে বাংলা ভাষাটা বোঝে। আর দিল্লিতে যে প্রদর্শনীটি হয়েছে সেটিও, সেখানে সারা বিশ্ব থেকে দর্শক আসেন, এবং ওটা একটা অসামান্য আয়োজন ন্যাশনাল স্কুল ড্রামার, এবং সেখানেও প্রদর্শনীটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। স্বপ্নদলের আসলে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো প্রসঙ্গে যদি একটু আমাদের বলতেন। স্বপ্নদল তো আমরা নানা রকমের কার্যক্রম করি, যেমন আমাদের নাটক প্রদর্শনী তো আমরা নিয়মিতভাবেই করি, মানে প্রতি মাসে আমাদের অনেকগুলো প্রদর্শনী থাকে, দেশে করি, দেশের বাইরে করি। এর বাইরে কতগুলো উল্লেখযোগ্য কার্যক্রম করি, যেমন আমরা হচ্ছে হিরোশিমা দিবসটা পালন করি, অর্থাৎ 6ই আগস্টে, এবং পৃথিবীর মধ্যে নাটকের দলের মধ্যে স্বপ্নদলই একমাত্র দল যারা এই দিবসটি পালন করে। এবং আমাদের একটি নাটক আছে ৩০ শতাব্দী, যেটি হিরোশিমা নাগাসাকির ওই প্রেক্ষাপট নিয়ে, এবং এই নাটকটি আমরা 120টি প্রদর্শনী করে ফেলেছি। এবং এই নাটকটার জন্য জাপান সরকার 2019-এ আমাদের একটা অনেক বড় আন্তর্জাতিক পুরস্কার দিয়েছেন, জাপান ফরেন মিনিস্টার্স কমেন্ডেশন, সেটি আন্তর্জাতিক সম্মান। আর এর বাইরে আমরা যেমন হেলেন কেলারের জন্মদিন পালন করি, আন্তর্জাতিক নারী দিবস পালন করি, তারপরে 1 মে মে দিবস পালন করি, এরকম অসংখ্য আয়োজন আমরা করি। আর এই মাসেই 27 তারিখ হচ্ছে হেলেন কেলারের জন্মদিন। এই দিন আমাদের যে নাটক হেলেন কেলার মনোড্রামা, সেটির একটি বিশেষ মঞ্চায়ন করবে হেলেন কেলারকে উৎসর্গ করে। স্বপ্নদলের সদস্য সংখ্যা কতজন? কাগজপত্রে অনেক, কাগজপত্রে 100-র উপরে, কিন্তু নিয়মিত উপস্থিত হয় 25 থেকে 30 জন, যারা নিয়মিতভাবে কাজ করে। কিছু আছে অনিয়মিত, তারা হয়তো প্রদর্শনী দিনে আসে অথবা নেপথ্যের কাজ করে, এরকম। কিন্তু প্রতিষ্ঠাতা স্বপ্নদলের, তো এটা শুরুর যে গল্পটা সেটা কেমন ছিল? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পড়ালেখা করেছি। নাট্যাচার্য সেলিম আলদিন আমার নাট্যগুরু। তো সেলিম আলদিনের একটা দর্শন আছে, সেটা হলো 1000 বছর ঐতিহ্যের ধারায় নিজস্ব নাট্য আঙ্গিককে তৈরি করা। তো মনে হলো যে প্রচলিত দলগুলোর মধ্যে এই কাজটা আসলে করা যাবে না, যারা আসলে অন্যভাবে অভ্যস্ত, সেই জায়গা থেকে একটা নতুন দল করা। এবং শুরুতে মাত্র আমরা 10 জন মিলে দলটা করেছিলাম। আচ্ছা, সেটা কত সালের ঘটনা? এটা 2001। আচ্ছা। এবং 2002-তে আমরা প্রথম মঞ্চায়ন করি 30 শতাব্দী। তারপর থেকে আমি বলবো যে আমাদের অগ্রযাত্রা চলছে, নানা সংকট আছে, কিন্তু তার মধ্যেও অনেকগুলো সাফল্য আমাদের অর্জিত হয়েছে। 2001 থেকে স্বপ্নদলের যাত্রা শুরু হলো, তখন নিশ্চয়ই যে স্বপ্নটা নিয়ে আপনারা যাত্রাটা শুরু করেছিলেন, এখন এই পর্যায়ে এসে সেই স্বপ্ন কতখানি বাস্তবায়িত হয়েছে? আমাদের দলের একটা স্লোগান আছে, ঐতিহ্য অন্বেষণে শৈল্পিক শুদ্ধতা। আমরা বলতে চাই যে মানে শৈল্পিক শুদ্ধতা পেতে গেলে ঐতিহ্যের মধ্যে দিয়ে যেতে হবে, আমাদের নিজস্বতার মধ্যে দিয়ে। আবার শৈল্পিক শুদ্ধতা অর্জন করতে গেলে ঐতিহ্য ধরতে হবে। তো এই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সকল প্রযোজনার মধ্য দিয়ে আমাদের যে 1000 বছরের নাট্য ঐতিহ্য, আমরা জানেন যে 200 বছর আমরা উপনিবেশের অধীনে ছিলাম, আমাদের নাটকটা বা নাট্য আঙ্গিকটা সঠিকভাবে বিকশিত হয়নি, কারণ 200 বছর প্রায় বিবর্তনহীন ছিল। তো আমরা আধুনিকভাবে শিক্ষিত হয়ে চেষ্টা করছি আমাদের নিজস্বতা দাঁড়িয়ে বিশ্বের যে আধুনিক উপকরণগুলো আছে তাকে যুক্ত করে একটা নিজস্ব নাট্যরীতি তৈরি করার। আমি উদাহরণ দিলে বুঝবেন, সেটা হলো যে আমরা যখন জাপানের প্রদর্শনী করি অথবা ইংল্যান্ডের প্রদর্শনী করি বা অন্য দেশে, একবার নিরাবরণ অর্থাৎ অল্প কিছু উপকরণ দিয়ে নানাভাবে ব্যবহার করে আমরা করছি। ধরা যাক 30 শতাব্দী আমরা শুধু মঞ্চের মধ্যে অনেকগুলো গামছা ব্যবহার করেছি। তো গামছা একটা ঐতিহ্যের উপকরণ। আপনি একটু খেয়াল করেন যে গামছা কখনো ব্যক্তির রূপক হয়ে ওঠে। আমরা গানটা শুনেছি যে যদি বন্ধু যাইবার চাও ঘাড়ের গামছা থেকে যাও, অর্থাৎ বন্ধুর বিকল্প গামছা, অর্থাৎ তার স্মৃতি হিসেবে। আবার আমাদের ধরা যাক আমরা যখন কাঁদি তখন গামছা, যখন শ্রান্ত হই তখন গামছা, যখন আনন্দিত হই তখন গামছা, হাত মুচি গোচল গামছা, গামছা একটা ঐতিহ্যের উপকরণ। এইটাকে ব্যবহার করে আমরা থিয়েটারটা তৈরি করেছিলাম। কিন্তু আবার একই সাথে খেয়াল করেন গ্রামের একজন সাধারণ কথক, উনি কিন্তু গলায় একটা গামছা রাখেন। তো এইভাবে ওরা যখন বলছে যে তোমরা এত অল্প উপকরণ দিয়ে কিভাবে তোমরা এত বড় একটা থিয়েটার করছো, তো আমি তখন বলছি যে আমার দেশের বিশেষত্বটা হচ্ছে এটাই যে আমরা অল্প উপকরণ দিয়ে অনেক কিছু প্রকাশ করতে পারি। তো এইভাবে আমাদের নিজস্বতার মধ্য দিয়ে আমরা একটা
কাজ করার চেষ্টা করছি এবং স্বপ্নদল সেই জায়গাটা আমি বলবো যে অনেকখানি সফল হয়েছে। দেশে এবং দেশের বাইরে যখন প্রদর্শনী করতে যাচ্ছেন কি ধরনের পার্থক্য কিংবা কি ধরনের পরিবর্তন চোখে পড়েছে? এটি তো একটা উল্লেখযোগ্য পরিবর্তন নিঃসন্দেহে। বাংলাদেশের দর্শক সবাই বোঝেন, আমাদের সংস্কৃতি বোঝেন, আমাদের ভাষা বোঝেন, আমাদের আকার ইঙ্গিত ইত্যাদি ইত্যাদি বোঝেন। কিন্তু বিদেশি দর্শক ধরা যাক জাপানে, সেখানে আমরা বাংলায় পারফরমেন্স করেছি কিন্তু ওরা আবার জাপানি সাবটাইটেল ব্যবহার করেছে। আমরা সংগ্রহ বলছি, ওপরে পর্দায় সেই লেখাগুলো যাচ্ছে। তো এইটা কখনো কখনো ভাষা একটা সংকট হয়। আর যেমন ইংল্যান্ডে আমরা আবার বাংলাতেই করেছি কিন্তু তারা আবার বুঝেছে বলতে যে থিয়েটার তো একটা আলাদা ল্যাঙ্গুয়েজ তৈরি হয় সেই জায়গায়, যেমন আমরা একটা চীনা ছবি দেখে বুঝতে পারি অথবা ইরানি ছবি ডাবিং ছাড়াও আমরা বুঝতে পারি, সেরকম। তো একটা হলো যে ভাষার একটা ব্যারিয়ার আছে, কিন্তু আমাদের আঙ্গিকের এতটা শক্তি আছে, আমাদের নিজস্ব আঙ্গিকের বাংলা নাট্যরীতির, এটা পৃথিবীর যে কোনো মানুষকে মানে আকর্ষণ করতে সক্ষম, টানবেই। কারণ এর মধ্যে সংলাপ, নৃত্য, গীত, অসংখ্য জিনিস উপকরণ মিশে আছে। এতদিন থেকে যেহেতু দল করে আসছেন, তো এখানে আপনাদের দলে নিশ্চয়ই অনেক তরুণ প্রজন্মরাও আছে, তাদের আসলে কাজ করার প্রতি আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? এইটা একটা অস্থির সময় এখন। যুব সমাজের মধ্যে একটা অস্থিরতা আছে, তারা আসলে কোথায় যাবে সেটাই ঠিক করতে পারে নাই। আর সাধনার জায়গাটাও এখন অনেকখানি নষ্ট হয়েছে, নানা ধরনের প্রলোভন চারিদিকে আছে। তো তার মধ্যে দিয়ে আমাদের দলটা আমরা শুধু থিয়েটার নিয়েই কাজ করি। আমরা ধরা যাক টেলিভিশন বা মিডিয়াতে আমরা সাধারণত কাজ করি না, কারণ মঞ্চে এতটা সময় দিতে হয় যে আসলে বাইরে কাজ করা কঠিন। তার মধ্যে কেউ যদি অন্য জায়গায় কাজ করতে চায়, আমাদের দিক দিয়ে বলা যেটা যে রিহার্সাল টাইমটাকে হ্যাম্পার না করে সে করতে পারে। কিন্তু যুব সমাজের যারা প্রকৃত থিয়েটারটা করতে চায় তাদের মধ্যে একটা আগ্রহ আছে। আমাদের দলের বয়স তো প্রায় 24 বছর হচ্ছে। অনেকে তো আছে সেই শুরু থেকে 24 বছর আমাদের সাথে কাজ করছে, অনেক আছে এক যুগ, অনেক আছে 18 বছর 16 বছর কাজ করছে। তার মানে এক ধরনের একনিষ্ঠতা না থাকলে তো এটা সম্ভব না, এত বছর থাকা সম্ভব নয়। সেক্ষেত্রে আসলে এখন যে নাটক হচ্ছে, এখন তো আসলে অনেক মিডিয়ার মাধ্যম বেড়ে গেছে, ওটিটি প্ল্যাটফর্ম এসেছে, এখন কাজের সুযোগ সুবিধা এত বেশি বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় যে আসলে যারা কাজ করতে আসছে, যারা অভিনয় কিংবা প্রোডাকশনের সাথে জড়িত, তারা আসলে কোন দিকটা তাদেরকে বেশি টানছে বা আকৃষ্ট করছে? এখন বাংলাদেশে থিয়েটারটা প্রফেশনাল হয়নি, এটা মানতে হবে। পৃথিবীর অনেক দেশে হয়েছে এবং হওয়ার পেছনে একটা মূল জায়গা হলো সরকারের অনেক বড় পৃষ্ঠপোষকতা আছে। যেমন ইংল্যান্ডে বিশ্বাসই করা হয় যে একটি দেশের থিয়েটার কত উন্নত ওটি দিয়ে প্রমাণ হবে ওই দেশটা কত উন্নত। ভারতেও থিয়েটার দল যারা মোটামুটি সিরিয়াসলি কাজ করে, সরকার থেকে এক ধরনের স্যালারি গ্র্যান্ট দেওয়া হয়, অর্থাৎ একজন নাট্যকর্মী চলতে পারবেন এরকম বেতন সরকার থেকে মাসে মাসে দেওয়া হচ্ছে। আমাদের দেশে তার প্রায় কোনোটাই এখনো হয়নি। আমরা সরকারের কোনো রকম পৃষ্ঠপোষকতা না পেয়েই এক ধরনের আন্তর্জাতিক মানে পৌঁছে গেছি আমাদের নিজেদের চেষ্টায়। তো আমার দিক দিয়ে যেটা বলার যে যদি আমরা প্রফেশনাল হতে পারতাম তাহলে আসলে দেখা যেত সত্যিকারের থিয়েটারটা কতখানি। যেমন আমি আরেকটা চাকরি করি কিন্তু তার বাইরে খণ্ডিত সময় দিতে হয় আমাকে থিয়েটারে, অথচ আমার তো স্বপ্ন ছিল, যেহেতু থিয়েটার থেকে পড়ালেখা করেছি আমি, আমার স্বপ্ন ছিল আমি 24 ঘন্টা থিয়েটার করব। তো আমরা খণ্ডিতভাবে করেই নানা দেশে গিয়ে আমরা প্রশংসিত হচ্ছি বা দেশে বিদেশে। যদি পূর্ণ সময়টা করতে পারতাম তাহলে আমরা আসলে কোথায় পৌঁছাতে পারতাম সেটি এই জীবনে দেখতে পারবো কিনা আমি জানি না। এই পর্যায়ে এসে আসলে এখন আপনি কি স্বপ্ন দেখেন? স্বপ্ন যেটা দেখতে শুরু করছি সেটাই আমি দেখি যে পৃথিবীর সকল উল্লেখযোগ্য নাট্যোৎসবে স্বপ্নদল অথবা বাংলাদেশের কোনো দল প্রদর্শনী করবে। আমরা পৃথিবীর সকল উল্লেখযোগ্য জায়গাতে গিয়ে থিয়েটার প্রদর্শনী করব এবং দেখে তারা মোহিত হবে যে বাঙালি বা বাঙালি সংস্কৃতি এতটাই শক্তিশালী যে তারা এত আকর্ষণীয় থিয়েটার করতে পারে। তো আমি মনে করি যে এটি আসলে মানে অবশ্যই সফল হবে, এটা বিশ্বাস করি। আমরা আসলে কথাটা শুরু করেছিলাম ম্যাকবেথের প্রদর্শনী হতে যাচ্ছে আগামীকাল শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। তো এই বিষয়ে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আমরা অত্যন্ত আবেগ নিয়ে এই প্রবল বৈষয়িকতার বিপরীতে দাঁড়িয়ে আমরা থিয়েটার করি। এটি এক ধরনের স্বেচ্ছাসেবা, এটি এক ধরনের মনের আবেগের প্রকাশ এবং আমরা অ্যামেচার কিন্তু কাজ করি প্রফেশনালের মতো, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশের উল্লেখযোগ্য বা যে কোনো দেশের থিয়েটারের মানের সমান কাজ আমরা করি। তো আপনারা অবশ্যই আগামীকাল আমাদের ম্যাকবেথ দেখতে আসবেন এবং আপনারা অন্য দলের নাটকও দেখবেন, আপনারা সারা বছর নাটক দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং নিঃসন্দেহে আমাদের ভালো লাগবে এবং বাংলাদেশের থিয়েটার চর্চা, সংস্কৃতি চর্চা আরও সামনে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল কোরআনে বলা আছে, নিশ্চয়ই নিজের মনের বিরুদ্ধে জেহাদ করাই শ্রেষ্ঠ জেহাদ।
দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।